হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি রয়েছি। আমি ওয়ালিউল্লাহ, জেলা মাস্টার ট্রেইনার, নতুন শিক্ষাক্রম ২০২২ এর। তো প্রিয় শিক্ষার্থী, চলো প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করেছি তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখেছো। তো যারা ভিডিওটি সুন্দরভাবে দেখেছো তারা একটু চ্যাট বক্সে লিখে দাও ইয়েস। আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম উত্তর দিয়েছে মেঘলামৌ, ইয়েস। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বলবার চেষ্টা করবে, তোমরা একটু বলার চেষ্টা করবে কোন প্রযুক্তির সাহায্যে আমরা সক্রিয়ভাবে গাড়ি চালাতে পারি। তাহলে কোন প্রযুক্তির সাহায্যে আমরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারি? সঠিক উত্তর যদি মনে করে থাকো এ হবে, তাহলে তোমরা লিখবে 1 স্পেস এ। যদি মনে করো সঠিক উত্তর বি, তোমরা লিখবে 1 স্পেস বি। আর যদি মনে করো সঠিক উত্তর সি, তোমরা লিখবে 1 স্পেস সি। আশা করছি তোমরা অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছো। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী, অর্থাৎ প্রশ্নের উত্তরের বন্যা বয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে তোমরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের প্রশ্নের উত্তর সাথে রেসপন্স করার জন্য। তো আমাদের সঠিক উত্তর মেশিন লার্নিং। তাহলে আমাদের আজকের টপিক মেশিন লার্নিং, অর্থাৎ মেশিন লার্নিং কিভাবে হয়, কতটা আমাদের প্রয়োজন, ভবিষ্যৎ সম্ভাবনা কি, সে সম্পর্কে আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। মেশিন লার্নিং এর মৌলিক ধারণা, স্পিচ রিকগনিশন কি, ইমেজ রিকগনিশন কি, মেশিন লার্নিং এর ভবিষ্যৎ কি। ও আরেকটি বিষয়, আমি এখনো বেশ অসুস্থতার মধ্যে আছি, তো আমার সাউন্ড হয়তো তোমাদের একটু কষ্ট হতে পারে। তারপরেও আমি আশা করব তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখবার চেষ্টা করবে এবং কোনো সমস্যা থাকলে ক্লাস শেষে ইনশাল্লাহ প্রশ্ন করবে। তো হোয়াট ইজ মেশিন লার্নিং? Machine learning is a branch of artificial intelligence focused on enabling computers and machines to imitate that way that humans learn, to perform tasks autonomously, and to improve their performance and accuracy through experience and exposure to more data. অর্থাৎ বাংলায় আমরা যেটাকে বলতে পারি, মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে অটোমেটিকলি অভিজ্ঞতা থেকে শেখার এবং উন্নত করার ক্ষমতা প্রদান করে। তাহলে মেশিন লার্নিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যা সিস্টেমকে স্পষ্টভাবে প্রোগ্রামে রূপান্তরিত না করেই স্বয়ংক্রিয়ভাবে নিজের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা যেমন করে, তেমনি নিজের প্রোগ্রামকে উন্নত করার চেষ্টা করে মেশিন লার্নিং এর মাধ্যমে। অন্যভাবে আমরা বলতে পারি, মেশিন লার্নিং হচ্ছে একটি প্রোগ্রাম যে কিনা নিজেই নিজেকে ট্রেন আপ করতে পারে এবং কোনো প্রোগ্রামের উপরে কাজ করে আউটপুট কি হবে সেটা প্রেডিক্ট করতে পারে। এটাই হচ্ছে মেশিন লার্নিং। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা চ্যাট বক্সে লিখো ইয়েস। মাহবুব সর্বপ্রথম উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে।
তো এই যে মেশিন লার্নিং আমরা জানতে পারলাম। তো মেশিন লার্নিংটা মূলত যেটা সেটা হচ্ছে এটা একটা প্রোগ্রাম যে নিজেই নিজেকে ট্রেন আপ করতে পারে। এন কোনো একটা প্রোগ্রামের উপরে কাজ করে। অর্থাৎ সে ১ম এ আমরা যে তথ্যটা ইনপুট দিচ্ছি, সেই তথ্যের আলোকেই সে ধারণা করতে পারে এর আউটপুটটা কি হবে। এবং সেই যন্ত্রের মাধ্যমে ভিতরে কোনো একটা আভ্যন্তরীণ কাঠামোর মাধ্যমে প্রক্রিয়াকরণ করার ফলে সে সরাসরি সেই সম্ভাব্য উত্তরটি আমাদের সামনে উপস্থাপন করতে পারে। মেশিন লার্নিং কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে শেখার সক্ষমতা প্রদান করে। কম্পিউটার সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে উন্নতি করার সক্ষমতা প্রদান করে থাকে। এই প্রযুক্তি তথ্য থেকে প্যাটার্ন তৈরি করতে পারে। তাহলে এই প্রযুক্তিটা তথ্য প্রাপ্ত তথ্য থেকে প্যাটার্ন তৈরি করতে পারে এবং এই প্রযুক্তি ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণেও সক্ষম। হাউ টু লার্ন মেশিন লার্নিং অ্যান্ড এআই, অর্থাৎ কিভাবে আমরা এই মেশিন লার্নিংটি শিখতে পারি, কোন কোন ব্যক্তির জন্য আমাদের মেশিন লার্নিংটি কার্যকর ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের হয়তো যাদের যাদের ম্যাথস অর্থাৎ গণিতে ভালো দক্ষতা রয়েছে, অর্থাৎ যুক্তি নির্ভর বিষয়গুলোতে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, যুক্তির উপরে চলতে পছন্দ করো, সেই সমস্ত ব্যক্তির পক্ষে মেশিন লার্নিংটা খুবই কার্যকর একটি বিষয়। অর্থাৎ তোমরা নিজেদেরকে মেশিন লার্নিং এর উপরে ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে তোমরা ১ম এ গণিতকে প্রাধান্য দিতে পারো। সেক্ষেত্রে রয়েছে সম্ভাবনা, আমাদের ক্যালকুলাস, ডিফারেনশিয়াল, ইন্টিগ্রাল ক্যালকুলাস। অর্থাৎ এই ক্যালকুলাস সহ, সম্ভাবনা সহ এই বিষয়গুলো যখন তোমাদের মধ্যে ভালো লাগবে যে সমস্ত শিক্ষার্থীর, তারা মেশিন লার্নিং অর্থাৎ এআই এর দিকে অগ্রসর হতে পারো। এরপরে রয়েছে পাইথন, অর্থাৎ কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে পাইথনটা শিখে নেওয়া দরকার। ডেটা অ্যানালাইসিস এর সক্ষমতা অর্জন করা দরকার। ফ্রেমওয়ার্ক, মেশিন লার্নিং এর ফ্রেমওয়ার্ক গুলো কি কি সে সম্পর্কে ধারণা নিয়ে সেটার উপর প্র্যাকটিস চালিয়ে যাওয়া দরকার, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার। এছাড়া লার্ন জেনারেটিভ এআই, কিভাবে এআইটা পরিচালিত হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা দরকার। তো প্রিয় শিক্ষার্থী, চলো এবার জেনে নেই স্পিচ রিকগনিশন। তো স্পিচ রিকগনিশন বিষয়টি কি? এটা একটা প্রযুক্তি যা মানুষের কথা থেকে নির্দিষ্ট টেক্সট এ রূপান্তরিত করে। অর্থাৎ স্পিচ রিকগনিশন হচ্ছে একটা প্রযুক্তি যা মানুষের কোনো একটা কথাকে নির্দিষ্ট টেক্সটে রূপান্তরিত করতে সক্ষম। যেমন আমরা বলতে পারি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট। কল সেন্টার অটোমেশনে ব্যবহার করতে পারি। ডিটেকশন সিস্টেম, সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমরা স্পিচ রিকগনিশনটা দেখতে পাই। তোমরা এখানে একটি ছবিতে দেখতে পাচ্ছ, এক ব্যক্তি সাউন্ড ইনপুট হিসেবে দিচ্ছেন। সেই সাউন্ডটি মেশিনের মধ্যে অর্থাৎ মোবাইলের মধ্যে ইনপুট হবার পরে সেখান থেকে টেক্সটে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এটা স্পিচ রিকগনিশন। তো কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ভেতরে স্পিচ রিকগনিশনের জন্য যে অ্যাপ্লিকেশন গুলো দরকার প্রয়োজন পড়ে, তার মধ্যে কালদি, মজিলা ডিপ স্পিচ এবং গুগল স্পিচ এপিআই অন্যতম। তো কালদি ইজ এ টুলকিট ফর স্পিচ রিকগনিশন intended for use by speech recognition researchers and professionals. Find the code repository at http://github.com. অর্থাৎ তোমরা এই কালদি এই অংশটি, এই অ্যাপ্লিকেশনটি খুব সহজে ফ্রি ভাবে গিট হাবের মধ্যে প্রবেশ করে তোমরা এখানে নিজেরা চর্চা করতে পারো এবং কোনো অ্যাপ্লিকেশনের জন্য, স্পিচ রিকগনিশনের জন্য এটা মেশিন লার্নিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারো। মোজিলা ডিপ স্পিচ, মোজিলা ডিপ স্পিচ, ডিপ স্পিচ, ডিপ স্পিচ is an open source speech to text engine using a model trained by machine learning techniques based on Baidu's deep speech research paper. Google Speech API, advanced voice recognition, support your global user base with more than 120 languages and
ভ্যারিয়েন্টস, রিয়েল টাইম টেক্সট ট্রান্সক্রিপশন, ফ্রি ট্রায়াল, গুগল ক্লাউড। এই যে 3টি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার সম্পর্কে তোমরা ধারণা পেলে, এই 3টি বিষয় তোমরা কিন্তু ফ্রি চর্চা করতে পারো এবং এখানে অ্যাকাউন্ট খুলে তোমরা তোমাদের দক্ষতাকে ঝালিয়ে নিতে পারো। স্পিচ রিকগনিশন প্রসেস, আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে প্রথমে আমরা কোন একটা তথ্য হয়তো ইনপুট দিচ্ছি, এরপর হিডেন 2টি স্তর রয়েছে, সেই হিডেন স্তরের মাধ্যমে ওই তথ্যটি, ওই সাউন্ডটি পরিবর্তিত হয়ে পরবর্তীতে আউটপুট হিসেবে আমরা দেখতে পাই। তো স্পিচ রিকগনিশনে প্রথম ধাপটি আমাদের সামনে থাকবে এবং আউটপুট আমাদের কিন্তু ভিতরের আভ্যন্তরীণ যে কাঠামোর ভিতরে যে প্রোগ্রাম যে অংশগুলো হচ্ছে, যে লেয়ার গুলো রয়েছে, সেক্ষেত্রে এই অংশগুলো আমরা দেখতে পাই না এবং অনেকটা অনুভবও করতে পারি না। প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। স্পিচ রিকগনিশন কি? এ, মানুষের কণ্ঠস্বরকে শনাক্ত করা এবং টেক্সটে রূপান্তরিত করা। বি, মানুষের চিন্তা ভাবনা পড়তে পারা। সি, ছবি থেকে তথ্য শনাক্ত করা। ডি, শুধুমাত্র গান বা মিউজিক চিহ্নিত করা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খুব দ্রুতই চ্যাট বক্সে উত্তর দেবে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছ, তার মধ্যে থেকে আসলে অনেকেই উত্তর দিচ্ছ। কে প্রথম উত্তর দিয়েছো, পরে উত্তর দিয়েছো, এটাও বোঝা কঠিন। তো আমি দেখতে পাচ্ছি 1A, সরি, এটা 2 তে অ্যান্সার হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি 2A, জান্নাতুল নাইম নদী। জান্নাতুল নাইমা নদী সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখনো একের পর এক উত্তর চলে আসছে, একের পর এক তোমরা উত্তর দিচ্ছ। তোমরা খুবই সক্রিয় এবং তোমরা খুব ভালোভাবে আমার ক্লাসটিতে অংশ নিচ্ছে, যা দেখে আমি বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। তো সঠিক উত্তরটি হবে এ, অর্থাৎ মানুষের কণ্ঠস্বরকে শনাক্ত করা এবং টেক্সটে রূপান্তরিত করা, এটাই হচ্ছে স্পিচ রিকগনিশন। তোমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচের কোনটি স্পিচ রিকগনিশন এর একটি ব্যবহার? এ, ভিডিও এডিটিং, ফেস রিকগনিশন, কৃত্রিম ছবি তৈরি করা, গুগল ভয়েস সার্চ। আমরা আরেকবার দেখে আসি কে কে সঠিক উত্তর দিচ্ছ। আমরা দেখতে পাচ্ছি মেঘলা মৌ সর্বপ্রথম উত্তর দিয়েছো, জান্নাত লাইফা, আমিনা রিতা, ফাতেমা আক্তার, সবাই উত্তর দিচ্ছ ডি 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 ডি। অর্থাৎ আমার মনে হচ্ছে তোমরা খুব জোরে সোরে প্রস্তুতি নিয়েই আমাদের সামনে বসেছো। নিচের কোনটি স্পিচ রিকগনিশন এর একটি ব্যবহার? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি, গুগল ভয়েস সার্চ। ধন্যবাদ সবাইকে যারা সঠিক উত্তর দিয়েছো। এছাড়া অন্য যারা ভুল উত্তর দিয়েছো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেছো, তাদের জন্য শুভকামনা। আমরা চলে যাচ্ছি ইমেজ রিকগনিশন। এটি একটি প্রযুক্তি যা ইমেজ বা ভিডিও থেকে নির্দিষ্ট অবজেক্ট, প্যাটার্ন বা বৈশিষ্ট্য শনাক্ত করে। যেমন হতে পারে ফেস রিকগনিশন, অবজেক্ট ডিটেকশন, ইমেজ ক্যাপশনিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছ এখানে কার রয়েছে, বাস রয়েছে, ভ্যান রয়েছে এবং ট্যাক্সি রয়েছে। তো ইমেজ রিকগনিশনের মাধ্যমে খুব সহজেই কোনো একটা নির্দিষ্ট ছবি থেকে অথবা ভিডিও থেকে নির্দিষ্ট অবজেক্ট, প্যাটার্ন শনাক্ত করা সম্ভব। এক্ষেত্রে এই ছবিটিতে দেখতেই পাচ্ছ ইমেজ রিকগনিশনের মাধ্যমে বাস, ভ্যান এবং ট্যাক্সি এদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছবি, গ্রুপ ছবি। এই গ্রুপ ছবির মধ্যে 4 জনের নাম ক্যাপশনিং করে দেখানো হয়েছে। অর্থাৎ এই ছবি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজেই ব্যক্তিদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের ছবির পাশে ক্যাপশন হিসেবে তার নাম তোমরা দেখতে পাচ্ছ। তো ইমেজ রিকগনিশন অর্থাৎ কোন একটি সফটওয়্যার বা কোন একটি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা যে টুলস গুলো, যে অ্যাপ্লিকেশন গুলো ফ্রি ব্যবহার করতে পারি এবং কোনো
সফটওয়্যারের জন্য ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা নিজেদের সক্ষমতা ঝালিয়ে নিতে পারি, যেমন তেমনি ভাবে নিজেরা নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন সিস্টেম আমরা এই অ্যাপ্লিকেশন গুলোতে তৈরি করতে পারি। টেনসরফ্ল টেনসরফ্ল and end-to-end end-to-end open source machine learning platform for everyone. PyTorch. PyTorch is a machine learning library based on the Torch library used for applications such as computer vision and natural language processing, originally developed by Meta. OpenCV. OpenCV provides a real-time optimized computer vision library, tools and hardware. It also supports model execution for machine learning. ওই যে বললাম যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে তোমরা যখন কোন একটি অ্যাপ্লিকেশনকে, কোন একটি সফটওয়্যার কে কোন একটি ছবির সাথে বা কোন একটি বিষয়বস্তুর সাথে পরিচয় করিয়ে দিতে চাইবে, সেক্ষেত্রে তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারো। এখানে ফ্রি অ্যাকাউন্ট খোলা যাবে এবং চর্চা করা সম্ভব। অর্থাৎ মনে করো তোমাদের একটি ভিডিও চলছে বা তোমাদের বিদ্যালয়ের এই ইমেজ রিকগনিশনের মাধ্যমে মেশিন লার্নিং এর পদ্ধতিতে সিস্টেম ব্যবহার করে তোমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রদান করা হয়েছে। তো যখন তাদেরকে এভাবে তোমাদের প্রত্যেকটা ছবি ধরে ধরে পরিচিত করিয়ে দেওয়া হবে, তখন পরবর্তীতে আরেকটি ভিডিওতে মানে লাইভ টাইম সরাসরি খেলাধুলা চলছে হয়তো, এমত অবস্থায় যখন আমরা এই মেশিন লার্নিং আমরা এই সফটওয়্যার গুলো ব্যবহার করে যখন পরিচিত করিয়ে দিচ্ছি, তখন সরাসরি আমাদের লাইভ ভিডিও থেকে আমরা ক্যাপশনিং এর মাধ্যমে সরাসরি বুঝতে পারবো কোন ব্যক্তি আমাদের সামনে কখন কিভাবে আসছে, যেটা বর্তমানেও ব্যবহার করা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা বেশ জটিল প্রক্রিয়া। আবার মনে করতে পারো ক্রিকেট খেলা চলছে, এক্ষেত্রে সাকিব আল হাসান, মাশরাফি বা অন্যান্য ক্রিকেট খেলছে, তো আমরা সেখানে হয়তো অনেক প্লেয়ারকে বুঝতে পারছি না, চিনতে পারছি না। সেক্ষেত্রে এই ইমেজ রিকগনিশনের মাধ্যমে খুব সহজেই ওই ভিডিওর মাধ্যমে ক্যাপশনিং করে আমরা তাদেরকে সহজে চিনিয়ে দিতে পারি, যেটা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ধারাভাষ্যক সহ অনেক জায়গায় এখন ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে এর প্রবণতা আরো বাড়বে। ধন্যবাদ। তোমরা এখানে আরো একটি ছবি দেখতে পাচ্ছ, একটি মানুষ এবং একটি কুকুর, পাশে ক্যাপশন এর মাধ্যমে কিছু ছবি। তো এই যে প্রিয় শিক্ষার্থী, এই মানুষটি এখানে দেখতে পাচ্ছ কয়েকটি ডট, অর্থাৎ এই যে মেশিন, তো মেশিন তো আমাদের ভাষা বুঝবে না, মেশিন বুঝবে, মেশিন বুঝতে পারবে মেশিনের ভাষা। ওই যে দুই বা ততোধিক হিডেন লেয়ারের মাধ্যমে মেশিনকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয় যে এটা মানুষ, এটা গাড়ি, এটা কুকুর, এটা বিড়াল, এরকম পরিচয় করিয়ে দেওয়ার পর পরবর্তীতে যখন পুনরায় ওরকম বা ওর আশেপাশে কোনো ছবি তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন খুব সহজেই এই প্রোগ্রামগুলো তাদেরকে খুব সুন্দরভাবে শনাক্ত করে দিতে সক্ষম হয়। তো এই যে বলা হলো তোমাদেরকে টেনসরফ্লো, তোমরা এখানে খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদের এখনই চেষ্টা করতে পারো। তবে খুবই সাবধান যে এই সফটওয়্যার গুলো কিন্তু বা এই অ্যাপ্লিকেশন গুলো বা এই ওয়েবসাইট গুলোতে রেজিস্ট্রেশনের পূর্বে তোমাদের ইমেইল গুলো যথাযথভাবে খুলতে হবে, এবং এগুলো যেহেতু একটা সম্পদ হয়ে যাচ্ছে তোমাদের নিকটে, তাই আমরা বলবো তাই আমরা বলবো তোমরা অবশ্যই প্রফেশনাল ভাবে তোমাদের মেইল ক্রিয়েট করে তারপরে তোমরা এই বিষয়গুলো দেখবার চেষ্টা করবে। না হলে এখানে অ্যাকাউন্ট খুলে তোমরা হয়তো বিপদেও পড়তে পারো। তাই তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে তোমাদের মেইল গুলো প্রফেশনাল হতে হবে, এবং এখানে কোনো মানে খারাপ বিহেভিয়ার, খারাপ আচরণ বা এমন কোনো আচরণ প্রদর্শন করা যাবে না যেন তোমাদের অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যায়। এবং এগুলো যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে চলতে পারে, তাই আরো সতর্ক হওয়া দরকার যে তোমাদের অনেক তথ্য কিন্তু তারা নিয়ে নিতে পারে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ পাইটর্চ। তো এটাও একটি, এখানেও তোমরা অ্যাকাউন্ট খুলে তোমরা বিস্তারিত শিখতে যেমন পারবে, তেমনি ভাবে তোমাদের চর্চা করতে পারবে মেশিন লার্নিং এর বিষয়ে। এছাড়া তোমরা ওপেন সিভি, এখানেও তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো।
প্রিয় শিক্ষার্থী, ইমেজ রিকগনিশন প্রসেস ইন মেশিন লার্নিং। এই যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে তোমরা ইমেজ রিকগনিশন কিভাবে হয় তোমাদের, সেক্ষেত্রে তোমরা হয়তো ধারণা পেয়েছো। তারপরে দেখতে পাচ্ছ এখানে প্রথমে দিয়ে রয়েছে একটি বিড়ালের ছবি। পরবর্তী এই বিড়ালের ছবিটিকে আরেকটু পরিবর্তন করে ধীরে ধীরে বর্ণ, রং, কোডিং বিভিন্নভাবে হিডেন লেয়ারের মাধ্যমে এটাকে পরিবর্তিত করা হয়। তো এই হিডেন লেয়ারে যে পরিবর্তনটা ঘটছে সেটা শুধুমাত্র মেশিনের ভিতরেই ঘটবে, প্রোগ্রামিং এর মাধ্যমেই ঘটবে। এটা আমরা দেখতে পাবো না। পরবর্তীতে এখান থেকে আমাদের সিদ্ধান্ত চলে আসবে এটা ক্যাট অথবা এটা ডগ অথবা এটা কাউ। তো আমরা এভাবে খুব সহজেই মিউজিক রিকগনিশনের মাধ্যমে কোনো একটা ছবি থেকে আমাদের নির্দিষ্ট প্রজাতির নির্দিষ্ট বৈচিত্র্যের বস্তু প্রাণী শনাক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আবার তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, ইমেজ রিকগনিশন কি? ফাইল সংরক্ষণের একটি প্রযুক্তি, কেবলমাত্র ছবি সম্পাদনার একটি সফটওয়্যার, অথবা ছবি বা ভিডিও থেকে অবজেক্ট, মুখ বা লেখা শনাক্ত করা, কেবলমাত্র ক্যামেরার জন্য ব্যবহৃত প্রযুক্তি। কোনটি হবে সঠিক উত্তর? প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সহজেই চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং উত্তর দেবে আশা করছি। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করছো। 4D 4C আমরা দেখতে পাচ্ছি, 4D 4C অনেকে উত্তর দিচ্ছ সি এবং ডি। সি এবং ডি এর বাইরে কোনো উত্তর আমরা দেখতে পাচ্ছি না। রেদওয়ানুল হক 4C, শাহরিয়ার ইসলাম, ফাতেমা আক্তার, উপমা সুমাইয়া ফাতেমা। ধন্যবাদ সবাইকে যারা উত্তর দিচ্ছ। আমাদের সঠিক উত্তর হবে ছবি বা ভিডিও থেকে অবজেক্ট, মুখ বা লেখা শনাক্ত করা, অর্থাৎ সি হবে আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। টাইপস অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিংটিকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। তার মধ্যে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রেইনফোর্সমেন্ট লার্নিং। তো এই তিনটা ভাগে আমরা বিভক্ত করতে পারি মেশিন লার্নিংকে। সুপারভাইজড লার্নিং, প্রথমেই জেনে নেওয়া যাক সুপারভাইজড লার্নিং কি। ইনপুট ডেটা এবং আউটপুট ডেটা উভয় মেশিনকে প্রদান করা হয়। অর্থাৎ সুপারভাইজ লার্নিং এ ইনপুট ডেটা কি হবে এবং আউটপুট ডেটা কি হবে উভয়ই মেশিনকে প্রদান করা হয়। অর্থাৎ মেশিনের আমি বিড়ালকে দেখতে চাচ্ছি নাকি ডগকে দেখতে চাচ্ছি, ক্যাটকে দেখতে চাচ্ছি নাকি ডগকে দেখতে চাচ্ছি না কাকে দেখতে চাচ্ছি, আমার প্রথমে যে ছবিগুলো আমরা ইনপুট দিব এবং ভবিষ্যতে আমরা যে ছবিটা দেখতে চাইবো সেই দুটো ছবি আমাদেরকে দুইভাবে প্রদান করতে হবে। মেশিন শুধুমাত্র একটা ফাংশন এর মাধ্যমে চেষ্টা করবে যে এর মধ্যে সম্ভাব্য আউটপুট কোনটি হবে। অর্থাৎ আমরা প্রথমেই মেশিনের মধ্যে দিচ্ছি অ্যাপেল অ্যাপেল স্ট্রবেরি। এখন কোন একটা কারণে আমাদের প্রোগ্রামিং এ অ্যাপেলের ছবি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখন সম্ভাব্য উত্তর অবশ্যই অ্যাপেল আসবার কথা, সেক্ষেত্রে স্ট্রবেরি আসবার কথা নয়। তো এক্ষেত্রে যদি মেশিন লার্নিং এর মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় ফাংশনিং ঠিক মতো করা হয় তাহলে আমরা দেখতে পাবো আপেলের ক্ষেত্রে সবসময় আমাদের সামনে আপেলের ছবি ভেসে উঠবে। অর্থাৎ আমরা বুঝতে পারি সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ইনপুট ডেটা এবং আউটপুট ডেটা দুটোই মেশিনকে আগে থেকে প্রদান করতে হবে, কিন্তু পরবর্তীতে মেশিন একটা ফাংশন শিখতে চেষ্টা করবে, সেটা হতে পারে স্বয়ংক্রিয়ভাবে অথবা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে, এবং সেই ইনপুট থেকে আউটপুট কি হবে ভবিষ্যতে সেটা অনুমান করে সিদ্ধান্ত নিতে পারবে। এটাই হচ্ছে সুপারভাইজড লার্নিং। অর্থাৎ মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা যখন এরকম কোনো তথ্য ডাটা আমাদের দরকার পড়বে তখন আমরা সুপারভাইজড লার্নিং প্রসেস ব্যবহার করব। সাধারণত ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন এর ক্ষেত্রে সুপারভাইজড লার্নিং পদ্ধতি ব্যবহার করা হয়। ইমেল স্প্যাম ডিটেকশনের ক্ষেত্রে এবং হাউস প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে আমরা সুপারভাইজড লার্নিং পদ্ধতি ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আসলে আমি যে তোমাদের বিষয়গুলো আলোচনা করছি, তোমাদের তোমরা তো অনেক এক্সপার্ট, হয়তো তোমাদের অনেকেরই আগে থেকে জানা আছে। তারপরেও আমার এগুলো জিজ্ঞেস করার কারণ হচ্ছে
তোমরা হয়তো অনেকে নতুন নতুন আমাদের কাছ থেকে জানতে পারছো, আর সেই সাথে তোমাদের ক্লাস কতটা অ্যাক্টিভ রয়েছে এবং তোমরা বুঝতে পারছো কিনা তার ভিত্তিতে আমরা সহজেই বুঝতে পারবো তোমাদের উত্তর থেকে যে তোমরা আসলে আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো। তো আমরা দেখতে পাচ্ছি তোমরা একের পর যেভাবে রেসপন্স করছো, তাতে আমার মনে হয় কোনো স্লাইড এমন অবশিষ্ট থাকবার কথা নয় যে স্লাইডটি তোমরা বুঝছো না। আমরা দেখতে পাচ্ছি অনেকেই তোমরা উত্তর দিয়েছো, অধিকাংশ উত্তর দিয়েছো BB5BB। তো আমাদের সঠিক উত্তর কোনটি? সুপারভাইজড লার্নিং। সঠিক উত্তর সুপারভাইজড লার্নিং। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের সবার জন্য রইল শুভকামনা, এবং যারা তাদের জন্য রইল অভিনন্দন, এবং যারা হয়তো দু একজন ভুল উত্তর দিয়েছো তাদের জন্য শুভকামনা। এবার চলে আসলাম আনসুপারভাইজড লার্নিং। তো আনসুপারভাইজড লার্নিং কি? যেখানে শুধুমাত্র ইনপুট ডেটা প্রদান করা হয়, শুধুমাত্র ইনপুট ডেটা প্রদান করা হয় এবং যাতে কোনো লেভেল নেই, মেশিন ডেটার মধ্যকার প্যাটার্ন এবং স্ট্রাকচার শিখতে চেষ্টা করে। তাহলে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে শুধুমাত্র ইনপুট ডেটা প্রদান করা হয়, সেখান থেকে মেশিনের ভেতরেই মেশিন ডেটার মধ্যে নির্দিষ্ট প্যাটার্ন, নির্দিষ্ট প্রোগ্রামিং, নির্দিষ্ট স্ট্রাকচারের মাধ্যমে মেশিন নিজে নিজেই শেখার চেষ্টা করে এবং তার উন্নতি ঘটানোর চেষ্টা করে, এবং একটা পর্যায়ে সে ওই সামগ্রিক রেজাল্ট বা সামগ্রিক ইনপুট তথ্য থেকে সে ওই তার নিজের ভেতরকার স্বয়ংক্রিয় জ্ঞানের মাধ্যমে সে ওই একাধিক তথ্যগুলোকে আলাদা করতে সক্ষম। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আমাদের তথ্যগুলোকে বিভাজনের দরকার হয়, সাধারণত আনসুপারভাইজড লার্নিং মডেলটা তখনই ব্যবহার করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আপেল এবং অরেঞ্জকে পৃথকীকরণের ক্ষেত্রে এখানে আনসুপারভাইজড লার্নিং ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল: ক্লাস্টারিং, কাস্টমার সেগমেন্টেশন এবং অ্যাসোসিয়েশন অর্থাৎ মার্কেট বাস্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই আনসুপারভাইজড লার্নিং ব্যবহার করে থাকি। এবার আমরা দেখতে পাচ্ছি রেইনফোর্সমেন্ট লার্নিং। তো রেইনফোর্সমেন্ট লার্নিং তোমরা হয়তো এটা দেখতে পাচ্ছ না, আমি একটু এটা এডিট করে আসি। যেখানে এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে। তাহলে যেখানে রেইনফোর্সমেন্ট লার্নিং পুরস্কার এবং ফললাভ এর মাধ্যমে মেশিন লার্নিং ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। যেখানে এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং প্রতিক্রিয়া, রিওয়ার্ডস এবং পানিশমেন্ট থেকে শেখে। এজেন্টের লক্ষ্য হলো সর্বোচ্চ পুরস্কার অর্জন করা। অর্থাৎ এখানে মেশিন লার্নিং একটি এজেন্ট হিসেবে কাজ করবে, যেখানে প্রতিনিয়ত ব্যক্তি বা এজেন্ট কে সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কৃত করা হবে। অর্থাৎ সে যে সঠিক উত্তর দিচ্ছে এটা তার জন্য পজিটিভ, পরবর্তীতে আবার তার সামনে প্রশ্ন উপস্থাপন করা হচ্ছে, পজিটিভ, ইয়েস। তো এই যে বারবার ইয়েস 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 এভাবে যেতে যেতে সর্বশেষে বিশেষ প্রক্রিয়ায় যে উত্তরটি সে দিতে সক্ষম হয়, সেটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। অর্থাৎ আমরা বলি পুরস্কার ও ফললাভ। পুরস্কার এবং ফললাভ থেকেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। অর্থাৎ মেশিনকে তার ভাষায় যখন বলা হয় ইয়েস ইয়েস ইয়েস, তখন সে বুঝতে পারে যে এই তথ্যগুলো এই ধাপে ধাপে যাওয়াটা সঠিক হচ্ছে। এভাবে সে একটা পর্যায়ে ফাইনাল ডিসিশন নিতে সক্ষম হয়। এটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তো এক্ষেত্রে হতে পারে আমরা দেখতে পাই সাধারণত গেম খেলা, যেমন আলফাগো, এবং স্বয়ংক্রিয় ড্রাইভিং যেটা প্রথমে দেখেছিলে। এক্ষেত্রে রেইনফোর্সমেন্ট লার্নিং পদ্ধতি ব্যবহার করে আমরা প্রোগ্রামিংকে ইমপ্রুভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবার উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। যে শিক্ষণ পদ্ধতিতে এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং প্রতিক্রিয়া থেকে শিখে, সেটিকে কি বলা হয়? যে শিক্ষণ পদ্ধতিতে এজেন্ট একটি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে, অর্থাৎ একটা পরিবেশের আশেপাশে সে চলাচল করে এবং পরিবেশ থেকে শেখে,
প্রতিক্রিয়া থেকে সে শেখার চেষ্টা করে এবং সেই শেখাটা হয় তার পুরস্কার বা ফললাভ অথবা পানিশমেন্ট। অর্থাৎ সে যদি সঠিক উত্তর দেয় তাহলে সে সামনের দিকে অগ্রসর হয়। আর যদি সঠিক উত্তর না দেয় তাহলে সেক্ষেত্রে পুনরায় সঠিক উত্তর দেবার চেষ্টা করে। এক্ষেত্রে এটা কোন পদ্ধতির সাথে যায়? এটা আনসুপারভাইজড লার্নিং, সুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং নাকি রেইনফোর্সমেন্ট লার্নিং? প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা উত্তর দিচ্ছ। আমি একটু দেখে আসি তোমরা চ্যাট বক্সে কে কেমন উত্তর দিচ্ছ। আমরা দেখতে পাচ্ছি তুর্য সাহা, আলী মন্ডল, নাহিন, আমিনা, আলী মন্ডল, শাহরিয়ার ইসলাম সবাই উত্তর দিচ্ছ 6B। খাদিজা বেগম উত্তর দিয়েছ এ। আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে রেইনফোর্সমেন্ট লার্নিং, অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করেছি সেটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। সেই প্রশ্নটা কি ডাবল হচ্ছে? প্রশ্ন কি আগেও করেছি? কেমন হচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব মেশিন লার্নিং এর ভবিষ্যৎটা কেমন। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে ভবিষ্যতের ক্ষেত্রে যে বিষয়গুলো মানে বর্তমানে চালু রয়েছে তারপরেও ভবিষ্যতে আরো ইমপ্রুভ আসবে, আরো অনেক অগ্রগতি আসবে। সেক্ষেত্রে অটোনোমাস ড্রাইভিং, হেলথ কেয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস অ্যান্ড কমার্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্য থেকে যারা মনে করো এই 6টি বিষয়ের মধ্যে থেকে কোনটি তোমাদের আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অধীনে তোমাদের সামনে আসবে বা তোমরা আগ্রহ প্রদর্শন করো, এটা তোমাদের নিকটে আগে আসলে তোমরা লাভবান হবে, সেটা চ্যাট বক্সে জানিয়ে দাও। 1 to 6 কোনটি হবে সঠিক উত্তর বা তোমাদের আগ্রহ অনুযায়ী তোমরা উত্তর দেবে। এটা কিন্তু সঠিক বা ভুল উত্তর বলে কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে উত্তর দিচ্ছ, তার মধ্যে থেকে আব্দুল্লাহ আল আবরার দিয়েছ 2, মার্জিয়া তাসনুভা 2, আলী মন্ডল, শাহরিয়ার ইসলাম, জান্নাত 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 লাইফা, উপমা সুমাইয়া ফাতেমা, ফাইজা ইমতান, ওয়াফরা আমিন, রোজা, হেলবয় বা হেলবয়, তুর্য সাহা সবাই উত্তর দিচ্ছ 6 6 6। আমি দেখতে পাচ্ছি আলিমন্ডল 2, জান্নাত লাইফা 3 6 দুটো, আলিমন্ডল 2, শাহরিয়ার ইসলাম 6, আমাদের আব্দুল্লাহ আল আবরার 2, মার্জিয়া তাসনুভা 2। তোমরা অনেকেই উত্তর দিচ্ছ 2 3 6 6। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখতে পাচ্ছি এডুকেশন, আমরা অন্যান্য ক্লাসে দেখতে পেয়েছি যে সাধারণত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা বিজনেস অ্যান্ড কমার্স। তোমাদের ক্ষেত্রে আমি দেখতে পেলাম এডুকেশনটা অনেকে বেশি চয়েস করেছো, অর্থাৎ তোমরা শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বেশি দেখতে চাও। তো শিক্ষায় খুব দ্রুতই আমাদের সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, খুবই দ্রুত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে দেখতে চাচ্ছি অটোনোমাস ড্রাইভিং। ওই যে বললাম যে ড্রাইভিং, এক্ষেত্রে আমরা ভিডিওটি আরেকবার দেখবার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা যখন ড্রাইভ করি তখন আমরা মূলত গাড়িকে নিয়ন্ত্রণ করি, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে যখন এই গাড়িগুলো চলবে তখন সে তার আশেপাশের লক্ষ্যবস্তু, অবজেক্ট, রোড এগুলোকে খুব সহজেই শনাক্ত করতে পারবে। রাস্তার উঁচু নিচু, কোথায় কতটা গতিতে চলতে হবে এবং কখন কোন গতিতে কিভাবে থামতে হবে, সমস্ত কিছু মেশিনকে অর্থাৎ যন্ত্রকে ধাপে ধাপে শিখিয়ে দেওয়া হবে এবং একটা পর্যায়ে ওই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে। এটা মানে
পরীক্ষামূলকভাবে অনেক জায়গায় চলছে, এখনো আমাদের দেশে আসেনি, কিন্তু খুব দ্রুতই আশা করা যায় আমাদের দেশেও এগুলো চলে আসবে। হেলথ কেয়ার, তোমরা দেখতে পাচ্ছ হেলথ কেয়ার। তো এই যে হেলথ কেয়ার, রোগের ক্ষেত্রে আমাদের অনেক অনেক তথ্যের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিন লার্নিং এর মাধ্যমে আমাদের বৃহৎ বৃহৎ তথ্য থেকে, ডাটা থেকে খুব সহজেই সেখান থেকে প্রক্রিয়াকরণ করে হেলথের ক্ষেত্রে কি কি আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, কি কি ওষুধ আমাদের দরকার, এবং রোগ কতটা কিভাবে আমাদের দিকে এগিয়ে আসছে, সেখান থেকে বাঁচবার উপায় কি, এগুলো আমরা খুব সহজেই শনাক্ত করতে পারবো। এবং রোগটা বর্তমানে কোন পর্যায়ে আছে, ভবিষ্যতে কোন পর্যায়ে যেতে পারে, সেখান থেকে পরিত্রাণের উপায় জানতে পারবো। এবং পার্সোনালাইজ ট্রিটমেন্ট প্ল্যানস, এবং ব্যক্তি ভেদে একটা ব্যক্তি তার শরীর, সক্ষমতা, আকার, আকৃতি, বিভিন্ন কারণে ভর, বিভিন্ন কারণে তার গ্রহণ সক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো একজন রোগীরও এরকম ভিন্ন ভিন্ন সক্ষমতা থাকতে পারে। সেক্ষেত্রে কোন ব্যক্তির কোন রোগ কতটা কিভাবে আক্রমণ করতে পারবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেগুলো একটা পর্যায়ে শনাক্ত করা সম্ভব হবে, এবং সেগুলো সমাধানের উপায় একসময় আমরা হেলথে দেখতে পাবো। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা দেখতে পাই বর্তমানে অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক ব্যক্তিকে নিয়োগ করে থাকে। কিন্তু আমাদের এখনই স্বয়ংক্রিয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বেশ কিছু প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন আমাদেরকে সহযোগিতা করে আসছে। তার মধ্যে থেকে ভবিষ্যতে আরো ইমপ্রুভ হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে চ্যাট জিপিটি, আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই চ্যাট জিপিটি আস্ক রিয়েল কোশ্চেন, গেট কমপ্লিট অ্যান্সার। এক্ষেত্রে তোমরা যেমন প্রশ্ন করবে ঠিক তেমনি তোমরা উত্তর কিন্তু এখন পেতে পারো। মাইক্রোসফট বিং, তোমরা যে কোনো প্রশ্ন করলে তার উত্তর, মনে করো তোমরা একটি রচনা লিখতে চাও কোন একটা সুনির্দিষ্ট টপিক বা বিষয়ের উপরে, তোমরা সেটা বাংলাতেও হতে পারে, ইংরেজিতেও হতে পারে, তোমরা খুব সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, সরি, মাইক্রোসফট বিং এর মাধ্যমে তোমরা এইটা সার্চ করতে পারো। সার্চ করলে তোমরা কমপ্লিট অ্যান্সার, হয়তো বা হতে পারে 1000 বা 2000 ওয়ার্ডের মধ্যে থেকে তারা সুন্দরভাবে তোমাদেরকে প্যারাগ্রাফটি এসেটি লিখে দেবে। এক্ষেত্রে এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে সক্ষম। ভেনগেজ এআই কার্ড জেনারেশন টুল, মনে করো তোমার দরকার একটি ভ্যালেন্টাইন ডে কার্ড, অথবা ঈদ মোবারক কার্ড, অথবা তোমার লার্নিং সম্পর্কিত বিষয়ে আমাদের অনেক কিছু, যেমন ইলেকট্রন বিন্যাস, প্যাটার্ন, বিভিন্ন রকমের কার্ডের প্রয়োজন পড়ে। তো এই কার্ডগুলো সহজেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অর্থাৎ ভেনগেটের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এটা একটা এআই কার্ড জেনারেশন টুল। এখান থেকে তোমরা তোমাদের ব্যক্তি, তোমাদের পছন্দ, তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের কার্ড তৈরি করে নিতে পারো। মোমেন্টো এআই, অফারিং রিলেভেন্ট সাজেশন ফর প্রোডাক্ট অ্যান্ড মুভিজ, তোমাদের জন্য অর্থাৎ ব্যক্তি, তোমরা যখন এই মোমেন্টো এআই অথবা তোমাদের যে কোনো এআই তে নিজের পরিচয়, নিজের পরিচিতি ধীরে ধীরে তাকে জানিয়ে দেবে, তখন দেখা যাবে একটা পর্যায়ে সে তোমার পছন্দ, অপছন্দ, আগ্রহ ইত্যাদির ভিত্তিতে কোন ধরনের প্রোডাক্ট তুমি পছন্দ করো, কোন ধরনের মুভি তুমি পছন্দ করো, সেটা খুব সহজেই তোমার কাছে পাঠিয়ে দেবে। যেটা আমরা দেখতে পাই গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে আমরা যখন ব্যবহার করি, আমরা দেখতে পাই ফেসবুক, মেটা, বিশেষ করে মেটার মাধ্যমে আমরা দেখতে পাই যে আমরা যখন যেটা চিন্তা করি খুব সহজে আমাদের পাশে এটা চলে আসে। অর্থাৎ এই যে মোমেন্টো এআই, অর্থাৎ এর মাধ্যমে, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে, আরো ইমপ্রুভের মাধ্যমে আমরাও নিজেরাই কিন্তু এটা করতে পারবো। অর্থাৎ আমার বন্ধু, আমার কলিগ, কার কেমন আগ্রহ পছন্দ, তার ডাটাগুলো ওখানে প্রবেশের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এবং তার নিকটে তার পছন্দের প্রোডাক্ট, তার পছন্দের মুভি সবকিছু তার কাছে সাপ্লাই দেওয়া সম্ভব। এটা হচ্ছে মোমেন্ট এআই। স্পিকিং ক্লাব এআই, আমরা যদি কোনো ভাষা শিখতে চাই সেক্ষেত্রে আমরা আমরা এটা ব্যবহার করতে পারি ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব টুল হিসেবে। সামিট লাইফ কোচ, তোমাদের অনেকের হতে পারে তোমাদের অনেকের হতে পারে যে তোমাদের পছন্দ, আগ্রহ
ইত্যাদি অনুযায়ী কোনটা তোমাদের জন্য ভালো, কোনটা তোমাদের জন্য খারাপ, সেক্ষেত্রে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমরা সামিট কে ব্যবহার করতে পারো। বিজনেস অ্যান্ড কমার্স, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কাস্টমার সেগমেন্টেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফ্রড ডিটেকশন, চ্যাটবটস অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রাইস অপটিমাইজেশন, ভিজুয়াল সার্চ এবং কাস্টমার লাইফ টাইম ভ্যালু প্রেডিকশনের ক্ষেত্রে তোমরা, অর্থাৎ একটা কাস্টমারকে তোমরা ভবিষ্যতেও কিভাবে সার্ভিস দিতে পারবে, এই সমস্ত সম্ভাবনা তোমাদেরকে জানিয়ে দেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সাইবার সিকিউরিটি, আমরা বর্তমানে অনলাইনের একটা সমুদ্রের মধ্যে ডুবে আছি। এই সমুদ্র থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই সম্পর্কেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব সহজেই আমাদেরকে সহযোগিতা করতে সক্ষম হবে, ভবিষ্যতে আরো বেশি বেশি সক্ষম হবে। সেক্ষেত্রে কোন কোন সফটওয়্যার গুলো আমাদের জন্য ক্ষতিকর, কোন কোন অ্যাপ্লিকেশন গুলো আমাদের জন্য ক্ষতিকর, কোন ছবিগুলো আমাদের জন্য ক্ষতিকর, কোন টেক্সট গুলো আমাদের জন্য ক্ষতিকর, সেগুলো খুব সহজেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা যেমন বুঝতে পারবো এবং আমরা সেখান থেকে বেঁচে থাকতে পারবো এবং আমাদের ডাটাগুলোকে নিরাপদ রাখতে পারবো সাইবার সিকিউরিটির মাধ্যমে। তো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে তোমরা এখানে কয়েকটি দেখতে পাচ্ছ, তো তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কারণ এগুলো মোটামুটি তোমাদের সিলেবাসের বাইরের বিষয়বস্তু। তারপরে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে এগুলো রাখতে পারো, যেটা তোমাদের ভবিষ্যতে হয়তো কাজে লাগবে। এডুকেশন সেক্টর, এই যে শিক্ষা, শিখন, শিখন হচ্ছে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হচ্ছে শিখন। অর্থাৎ আমরা যা শিখি সেটার মাধ্যমে আমাদের যে আচরণের পরিবর্তন যখন হয়, তখনই মূলত আমাদের মধ্যে শিক্ষা আসে। তার পূর্বে আমাদের শিক্ষা, আমাদের বাস্তব কোনো ব্যবহারিক প্রয়োগ আমরা দেখতে পাই না। তেমনি মেশিন লার্নিং এর মাধ্যমে আমাদের কোন স্টুডেন্ট কতটা সক্ষমতা তার রয়েছে, কোন পরিবেশে কিভাবে সে কতটা জ্ঞান অর্জন করতে সক্ষম, সেগুলো যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিরূপণ করা সম্ভব হবে এবং তার প্রশ্ন উত্তর, তার মূল্যায়নের মাধ্যমে সে কোন স্থানে কিভাবে দাঁড়িয়ে আছে, তার জ্ঞানের স্তরটা কি, সেটা যেমন শনাক্ত করা সম্ভব হবে এবং তার জন্য তার অনুরূপ মডেল ক্রিয়েট করে তার সামনে লেখাপড়া উপস্থাপন করা হবে। অর্থাৎ এই যে আজকের ক্লাসে তোমরা যতগুলো শিক্ষার্থী আমাদের সামনে উপস্থিত রয়েছে, তাদের অনেকেই রয়েছে অ্যাডভান্স, কেউ কেউ রয়েছে একটু পিছিয়ে পড়া। তো যারা অ্যাডভান্স তারা হয়তো আমার এখান থেকে খুব কমই জ্ঞান অর্জন করতে পারছো, কিন্তু যারা পিছন সারি তারা একটু বেশি জ্ঞান অর্জন করতে পারছো। তো এই যে যারা অ্যাডভান্স তাদের জন্য কোন প্রক্রিয়া, বা আমি কিন্তু সহজে এটা আলাদা করতে পারছি না, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এটা বেশি দিন না, হয়তো 4-5 বছরের মধ্যেই আমাদের বাংলাদেশেই চলে আসবে এবং এ নিয়ে মানে ব্যাপক ভাবে কাজ চলছে। তো সেক্ষেত্রে আমাদের মতো শিক্ষকদের অস্তিত্ব হয়তো একটা সময় বিলীন হয়ে যাবে, আমরা শুধুমাত্র ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব তখন। তো যা হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, মেশিন লার্নিং এর মাধ্যমে আমাদের এখানে খুব সহজেই শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আসবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো, মেশিন লার্নিং এর কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে, ভবিষ্যতে মেশিন লার্নিং কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে বলে তুমি মনে করো? তোমরা এখনই চ্যাট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। ও ঝড়ের বেগে সবাই উত্তর দিচ্ছ, মেঘলা মৌ, জান্নাত লাইফা, মাহবুব সুবহানি, নিশাত, আমিনা, ফাইজা, আলী, রেদওয়ানুল হক, অসংখ্য উত্তর আমরা দেখতে পাচ্ছি 7A 7A 7A। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সহজেই উত্তর দিয়েছো এবং সুন্দর উত্তর দিয়েছো। স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। ও আরো একটু বিষয় তোমাদের সামনে একটু, আমি দেখতে পাচ্ছি সময় আর আমাদের হাতে রয়েছে মাত্র 10 মিনিট। আরো বেশ কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করা দরকার। তো আমি সেটা না করে আমি পরবর্তী অংশগুলো একটু সহজভাবে তোমাদের সামনে একটু উপস্থাপনের চেষ্টা করি। আমি এটা ডিটেল হয়তো যাওয়া সম্ভব হবে না। তো এই যে মেশিন লার্নিং যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটা এখন কিভাবে একটা যন্ত্র কিভাবে আত্মস্থ করতে পারে, আমরা তাদেরকে কিভাবে শেখাতে পারি, তার সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা তোমাদের সামনে উপস্থাপন করছি। হয়তো এটা তোমাদের সিলেবাসে একটু কম কম রয়েছে, তারপরে এটা অন্যান্য শাখায় রয়েছে, তোমাদের ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসতে পারে।
তো এক মেশিন লার্নিং এর ধারণা শেখার প্রক্রিয়া, ডেটা বা বৈশিষ্ট্য, মডেল ট্রেনিং, পরীক্ষা, ফিডব্যাক ও উন্নতি। তো মেশিন লার্নিং এ একটি অ্যালগরিদম ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করে। তাহলে মেশিন লার্নিং এ একটি অ্যালগরিদম ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়। তাহলে মেশিন লার্নিং এ একটি অ্যালগরিদম ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এটি ডেটা থেকে শিখতে এবং পূর্বাভাস করতে সক্ষম হয়, যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়। তোমরা ইতোমধ্যে বিষয়টি আসলে বুঝতে পেরেছো, তারপরে আরেকটু বলে নিচ্ছি। এবার চলে আসি ডেটা ও বৈশিষ্ট্য। মেশিন লার্নিং মডেল তৈরি করতে বিশাল পরিমাণ ডেটা প্রয়োজন হয়। এই ডেটার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে যা মডেলকে শেখার জন্য সহায়ক হিসেবে কাজ করে। এই বৈশিষ্ট্যগুলো এমন ইনপুট যা একটি সমস্যা সমাধান করতে সাহায্য করে, যেমন ছবির রং, আকৃতি, কোন টেক্সটের শব্দের ফ্রিকোয়েন্সি ইত্যাদি। এরপরে রয়েছে মডেল ট্রেনিং। মেশিন লার্নিং এর প্রাথমিক ধাপে যে ডেটা ব্যবহার করে একটি মডেল তৈরি করা হয়। মেশিন লার্নিং এর প্রাথমিক ধাপে যেটা ব্যবহার করে একটি মডেল তৈরি করা হয়, এই প্রক্রিয়াকে মডেল ট্রেনিং বলা হয়। মডেল ট্রেনিং এর সময় অ্যালগরিদম ডেটার প্যাটার্ন এবং সম্পর্কগুলো শেখে, সেগুলোকে একটি ফাংশনে রূপান্তরিত করে। এরপরে রয়েছে পরীক্ষা বা টেস্টিং। ট্রেনিং এর পর মডেলটির কার্যকারিতা পরীক্ষার জন্য একটি ভিন্ন ডেটাসেট ব্যবহার করা হয়, অর্থাৎ নতুন একটি পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এটি নিশ্চিত করে যে মডেলটি নতুন নতুন যে সমস্ত ডেটা সে কিভাবে পরিচালনা করতে পারছে তার সক্ষমতা সম্পর্কে জানা যায়। পরীক্ষার মাধ্যমে মডেলটির সঠিকতা, স্পষ্টতা এবং কার্যকারিতা মূল্যায়ন করা হয়। এরপর ফিডব্যাক এবং উন্নতি। মডেল যখন বাস্তব ডেটা নিয়ে কাজ করে তখন সেখান থেকে প্রাপ্ত ফলাফল এবং ফিডব্যাক ব্যবহার করে মডেলকে উন্নত করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে মডেলটির কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বাড়ানো যায়। তো এই যে 5টা ধাপ তোমরা জানতে পারলে, আমরা আশা করছি তোমরা আমাদের ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছো। তোমাদের প্রশ্ন উত্তর থেকে আমি বুঝতে পেরেছি। তারপরেও তোমাদের কোনো একটা হয়তো কোনো জায়গাতে সমস্যা থাকতে পারে বা কোনো স্লাইড দেখবার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের আমি সামান্য একটু প্রশ্ন উত্তরের সময় দিচ্ছি, হয়তো বেশি সময় আমি দিতে পারবো না। আর কারিগরি সহযোগিতার জন্য আমাদের সাথে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে যারা রয়েছে তারাও তোমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের প্রশ্ন করবার ইচ্ছা রয়েছে তারা অনায়াসে প্রশ্ন করতে পারো।